আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 25। রাতটুকু কেটেছে, ফুটেছে সকালের আলো। সেই যাত্রাপালা থেকে ফিরে ঘুমোতে ঘুমোতে ভোর 4টা পেরিয়েছে। সারাটা রাস্তা দুজনা ঝগড়া করে এসেছে। রৌদ্র মেঘাকে ছাড়েনি আর, ওভাবেই পুরো রাস্তা পাজগোলা করে তুলে এনে চেয়ারম্যান বাড়ির দরজার সামনে নামিয়ে দিয়েছে। শাহিন আলম বাড়ি ফেরার আগে ফিরে এসেছে ওরা। কারোর চোখে পড়েনি রমনের ইচ্ছে রাখতে সবার চোখ চুরিয়ে যাত্রা দেখতে বেরোলো বেপরোয়া যুবক। তবে যাত্রার দেখা হলো কই, হলো আরেক নাটক। বাড়িতে কেউ জানাজানি হওয়ার আগে ওরা যে যার ঘরে ঠাঁই জুটেছিল। এখন বাজে সকাল 9টা, দিগন্ত চিরে সূর্যলোকে সোনালি রোশনি নেমে এসে মিশেছে মাটির বুকে। আজ বোধহয় শহরে ফেরার দিন। রৌদ্র না আসলে আরো কটা দিন থাকা হতো, কিন্তু বেপরোয়া ছেলে যেহেতু এসেছে, তাই তোফায়েল কাবির শুভ্রকে কড়া আদেশ দিয়েছেন আজকে সবাইকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুভ্র দুপুরে এসে নিয়ে যাবে ওদের। ব্রেকফাস্ট করে লাইটার আর সিগারেটের প্যাকেট নিয়ে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো রৌদ্র। শাওয়ার নিয়েছে সকালে উঠেই। সাবার পরীক্ষা ছিল না আজ, বসার ঘরে বসেছিল ওরা সকলে। রৌদ্র ওদের পাশ কাটিয়ে সিঁড়ির পথে এগিয়েছে। সিগারেট খাওয়ার জন্য এখন ছাদে উঠছে সে, তা কারোরই অজানা নয়। মেঘা বাঁকা দৃষ্টিতে সূক্ষ্ম নেত্রে পরখ করল। হাতে কেবলই লাইটার আর সিগারেটের প্যাকেট, আর কিছু নেই। রৌদ্র সিঁড়ি বেয়ে ওঠা মাত্রই ছটফট করে উঠে দাঁড়ালো মেঘা। জোরপূর্বক হেসে বাকেদের দিকে তাকিয়ে বলল আস্তে ধীরে, আমি আসছি একটু, বলে পা বাড়ালো সন্তর্পণে। নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকলো না রমণী, সবার চোখ চুরিয়ে ঢুকলো রৌদ্রের ঘরে। এ ঘরটাতেই ছিল সে বেপরোয়া লোক। মেঘা ঘরে ঢুকে চোরের ন্যায় হাঁসফাঁস করে ভয়ে, দরজা চাপিয়ে দেয় কম্পিত হাতে। এপাশ ওপাশ ঘাড় ঘুরিয়ে পুরো ঘরে নজর বোলায়, খোঁজে কাঙ্ক্ষিত কিছু। ঘন ঘন ঢোক গিলে জিভে অধর ভিজিয়ে লম্বা শ্বাস টানে। এলোমেলো পায়ে বিছানার দিকে এগোয়। বালিশ বিছানা এলোমেলো করে খোঁজ করে কিছু একটার, তবে পায় না হদিশ। বারবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকায় রমণী। যদি লোকটা ভুলেও চলে আসে তাহলে হাতে নাতে ধরা পড়ে যাবে। তবে মনে হয় আসবে না এই সময়। ছাদে গিয়ে একের পর এক সিগারেট খাবে, আসবে তারপর। বেডসাইড টেবিলের ওপরও নেই প্রত্যাশিত বস্তুটা। ড্রয়ারগুলো খুলে দেখলো, পেল না। ওপাশ ফিরতেই টেবিল ল্যাম্পের পাশে নজরে পড়ল কিছু। অমনি ছটফটিয়ে তরতরে পায়ে এগোলো রমণী। ঘুরে গিয়ে রৌদ্রের ফোনটা হাতে নিল। লম্বা শ্বাস ফেললো, বসলো বিছানার ওপর। স্ক্রিন ওপেন করতেই দেখলো ফোন লক। পাসওয়ার্ড দেওয়া কপাল গুটিয়ে আসলো রমণীর, পড়ল গাঢ় ভাঁজ। কি পাসওয়ার্ড হতে পারে ফোনের? আন্দাজে নিজের মন মতো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলো আনলক করার, কিন্তু হলো না, বিফল হলো রমণী। মোটে 4বার চেষ্টা করলো, পারল না খুলতে। একজনের ফোনের পাসওয়ার্ড আরেকজন জানবেই বা কী করে? আর একবার ট্রাই করতে পারবে, যদি না খোলে তাহলে 1 মিনিটের জন্য লক হয়ে যাবে ফোন। 1 মিনিট পর পুনরায় চেষ্টা করতে হবে। মেঘা হাঁপ টানলো, হাত কাঁপছে ঠকঠক করে। শুকিয়ে আসতে গলা, শেষবার ট্রাই করলো সে, এবারও বিফল। ব্যর্থতায় গা ছাড়লো, নড়ে চড়ে বসলো তবু। 1 মিনিট বাদ পুনরায় ট্রাই করবে আবার। যে করে হোক আজ এই ফোন আনলক করেই ছাড়বে সে। দেখবে কি আছে এই ফোনে, কে বারবার ফোন করে রৌদ্রকে, কে আছে ওনার। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসে কম করে হলেও 4বার ফোন করেছিল কেউ, রৌদ্র কেটে দিয়েছে বরাবর। 5বারের বেলায় সবার আড়ালে গিয়ে কথা বলেছে রিসিভ করে। কিন্তু কার সাথে? মেঘার জানা মতে বাড়ির কারো ফোন ধরে না রৌদ্র। তাহলে কে? বন্ধুরা। কিন্তু এত কিসের দরকার বন্ধুদের সাথে? সেদিন ভুলবশত লক্ষ্য করেছিল মেঘা, ফোন আসার সাথে সাথে স্ক্রিনে একটা বাচ্চার ছবি ভেসে উঠেছিল। এক ঝলকের জন্য হলেও ঠিক দেখেছে সে, ভুল দেখেনি মোটেও। কে সেই বাচ্চা? ফোন রিসিভ করলে রৌদ্র বেশ শান্ত হয়ে কথা বলে। কার সাথে এতটা কোমল হয়ে কথা বলে সে? এসব ভাবতে ভাবতে 1 মিনিট পেরোলো। এবার আনলক করতে না পারলে 5 মিনিটের জন্য অফ হয়ে যাবে ফোন। কি করবে মেঘা? হাতে কম্পন বাড়ে, ঘাম ছোটে কপালের ধারে, তবু চেষ্টা করলো সে। ভেবেচিন্তে দুটো সংখ্যা টাইপ করা মাত্রই পেছন থেকে ভেসে আসলো ধারালো তবে মৃদু কোমল পুরুষালী কণ্ঠ। সানি, হোয়াট আর ইউ ডুইং হেয়ার ইন মাই রুম? মেঘা এক ঝটকায় চমকায়। ঝটকা মেরে দাঁড়াতে গেলে দুর্বল হাত ফসকে ঠাস করে রৌদ্রের ফোনটা পড়ে যায় মেঝেতে। আরো বেশি ভরকায় মেয়েটা। রৌদ্রের কণ্ঠ শোনা মাত্রই কলিজার পানি শুকিয়ে গেছে তার। বৃহৎ নয়নে তাকালো সে রৌদ্রের দিকে। আত্মারাম ধক করে খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। সহসা ভয়ে জোরাল হয় মৃদুভাষী কন্যার হৃদস্পন্দন। পিটপিট করে তাকায় সে। রৌদ্র চেয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। মেঝের দিকে তাকালো এক ঝলক। নিজের ফোনটাকে পড়ে থাকতে দেখে
ফের চোখ সূক্ষ্ম করে তাকালো মেঘার দিকে। রৌদ্রের তির্যক দৃষ্টি নিজের উপর নিক্ষেপ হওয়া মাত্রই দ্রুত চোখ নামায় মেঘা। মেঝেতে পড়ে থাকা ফোনটা তুলে ঝট করে, ভাগ্যিস কিছু হয়নি ফোনের, ঠোঁট ভিজিয়ে হাঁফ ছাড়ল সে। রৌদ্র এগিয়ে এসেছে, ঠোঁটের ভাঁজে চপল হাসি তার। এখানটায় হঠাৎ মেঘার উপস্থিতির কারণ বুঝেও বুঝল না। সে তো এসেছিল নিজের ফোন নিতে। রৌদ্র কাছাকাছি এগোতেই মেঘা শিউরে ওঠে, চিবুক নামিয়ে সিটিয়ে দাঁড়ায় ফোনটাকে চেপে ধরে। পায়ের আঙুল খুঁড়তে থাকে শান বাঁধানো মেঝেতে। রৌদ্র মুখোমুখি হয়ে প্রশ্ন করে গলা ভার করে, কি করছিলি এখানে? আমার ফোন তোর হাতে কেন? মেঘা রৌদ্রের ফোন বিছানায় ছুঁড়ে মারে, ঝটফট করে বলে, কি কিছু করছিলাম না। আচ্ছা তাহলে আমার ফোন তোমার হাতে কেন ছিল সুইট হার্ট? এমনি 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 তুমি এই ঘরে এসেছো? আমার অনুপস্থিতিতে এ ঘরে কি প্রয়োজন? তাও আবার আমার ফোনে? হাতে নিয়েছো কেন আমার ফোন? মেঘা দৃষ্টি তুলে চোখে চোখ রাখলো দ্বিধাহীন, শক্ত করলো নিজেকে। নিতে পারি না? পারো তো, হাজারবার নিতে পারো, প্রয়োজনটা জানতে পারি। আছে আমার প্রয়োজন, তাহলে মিটিয়ে নাও। মেঘা আশকারা পেয়ে ফের ফোনটা হাতে তুলে নিল পুনরায়। অধিকার দেখে জানতে চাইল চড়া গলায়, পাসওয়ার্ড কি আপনার ফোনের? দাও খুলে দিচ্ছি। আমাকে বলুন, আমি খুলবো। রৌদ্র শিথিল হয় কোমল করে চাহনি। ফিকে হাসিতে মাধুর্যময় রাশ টানে। মেঘার চোখে চোখ রেখে কণ্ঠ নামিয়ে উত্তর করে বাধ্যের ন্যায়, 9 সেপ্টেম্বর 2019। মেঘা শোনা মাত্রই ফোনে টাইপ করতে উদ্যত হয়ে পড়ল। 4টে সংখ্যা টাইপ করা মাত্রই হাত থমকালো রমণীর। তারিখ, মাস এবং বছরটা বড্ড চেনা ঠেকল। এই তারিখটা তো। আর ভাবল না রমণী, মস্তিষ্ক সজাগ হওয়া মাত্রই স্যাঁত করে উঠল। ফোনখানা দুহাতে চেপে ধরে বিলম্ব না করে তাৎক্ষণিক তাকালো রোদের দিকে। লোকটা একদৃষ্টিতে চেয়ে আসে। মেঘা মূর্ত বনে যায় অবিশ্বাসে। মুখ ফাঁক হয়ে আসে রমণীর। এই তারিখটা, এই মাসটা, এই বছরটা যে বড্ড চেনা তার। চেনা বলেই তো পাসওয়ার্ড টাইপ করার সময় মেঘার আচমকাই মনে পড়ল, দীর্ঘ 5 বছর আগে এই তারিখটাতেই এই বেপরোয়া অবদ্ধ লোকটা নেশার ঘরে জোর করে বিয়ে করেছিল ওকে। হ্যাঁ তো, ঠিক এই তারিখটাতেই মেঘার দিব্যি মনে আছে। সালটা ছিল তখন 2019। আর এখন সেই সালটা পরিবর্তন হয়ে 5 বছর পেরিয়েছে, বদলেছে 5টা ক্যালেন্ডার। মেঘার ঠিক মনে আছে, হয়তো খারাপ স্মৃতিস্বরূপে, কিন্তু এই লোকটা এনার মনে থাকলো কি করে? কেন মনে রাখলেন উনি এই তারিখটা, তাও আবার নিজের ফোনের পাসওয়ার্ড হিসেবে সেট করে রেখেছেন এটা? কেন? এটা কি কেবলই কাকতালীয়ভাবে? প্রশ্ন জাগতেই উল্টো উত্তর খুঁজে নিল রমণীর ব্যাকুল উন্মাতাল হৃদয়। সেদিন তো ইভা আপুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল এনার। মেঘা হাজারবার শুনে এসেছে এই বছরে। রৌদ্র নিজেই বিয়ে করতে চেয়েছিল ইভাকে, কিন্তু ইভা পালিয়েছিল তার প্রেমিকের সাথে। ইভার জায়গায় জুটেছে ইভারা, তাও নেশার ঘোরে। নেশা না করলে হয়তো এমন কিছুই হতো না। তার মানে তিনি ইভা আপু আর তার ভেঙে যাওয়া বিয়ের দিনটাকে স্মরণে রাখার জন্য ফোনের পাসওয়ার্ডে বসিয়েছেন এটা, নাকি ভুলক্রমে হওয়া ওদের বিয়েটাকে স্মরণে রাখার জন্য? মেঘার চোখ অজানা ধারণায় ছলছল করে ওঠে। রৌদ্রকে চেনে না সে, শুধু জানে রৌদ্র বেপরোয়া। আর এই বেপরোয়া লোকটাকে ঘৃণা করে ও। ওর এই সর্বহারা জীবনের জন্য দায়ী এই বেপরোয়া লোক। এই বেপরোয়া লোকটা সেদিন একটু পরোয়া করলে মেঘার জীবন এমন হতো না আজ। মেঘা নিজেকে ধাতস্থ করলো, মন না মানলেও মনকে মানালো। ইভার দিক থেকে ভেবে দেখলো সে। ফোন আনলক করার ইচ্ছে জাগলো না আর। লোকটা এখনো তাকিয়ে আছে কেমন করে। মেঘা বুঝতে দিল না কিছু। ফোনটাও আনলক করলো না, উল্টে সেভাবেই ওটাকে ছুঁড়ে মারলো বিছানার উপর। ফোঁস করে রৌদ্রকে টপকাতে গেলে সহসা হাত টেনে ধরল রৌদ্র। কি হলো, প্রয়োজন নেই? মেঘা ঝাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নেয়, শক্তি খাটিয়ে আকস্মিক রৌদ্রের বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেয় পেছনে। ভেজা গলা তুঙ্গে তুলে বলে, রায়নমুখ, আই হেট ইউ। কোনোদিন ছোবেন না আমায়, কোনোদিনও না। এই ইভারা, কি হলো হঠাৎ? ডোন্ট কল মি ইভারা, ডাকবেন না আমায় এই নামে। কেন বলেন আমায় ইভারা? এই নামে ডাকেন কেন? ইভা আপুর নামের সাথে মিলিয়ে? হ্যাঁ, ভুলতে পারেননি ইভা আপুকে? ওকে বিয়ে করতে চেয়েছিলেন তো? 9 সেপ্টেম্বর 2019, সেই জন্যই তো ফোনে এই পাসওয়ার্ড সেট করেছেন। এই ইডিয়েট, কী সব বলছিস তখন থেকে? রৌদ্র আবার হাত টেনে ধরতেই মেঘা ঝাঁঝিয়ে ওঠে। চুপ, বলেছি না ছোবেন না আমায়। ইভারা, গলা বড় করবি না আমার ওপর। আর ইভা, হু ইজ ইভা? আই ডোন্ট নো হার, বাট আই নো ইউ। ইউ আর মাই ইভারা, মাই সানি। এই রৌদ্রের রৌদ্রময়ী তুই। নই, কিচ্ছু নই আমি আপনার। যাকে মনে রেখে ফোনের পাসওয়ার্ড দিয়েছেন তার সাথে তোড়জোড় করুন গিয়ে। আমাকে রেহাই দিন, ওই ইভা আপু।
বাকি কথাটুকু শেষ করার আগে রৌদ্রকে হিসড়ে টেনে ধরল। রমণীর উদ্যত দুহাত পেছনে কোমরের সাথে মুচড়ে ধরল। ছটফট করলো মেঘা। রৌদ্র পরোয়া করলো না, মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে রাগ ঝেড়ে উঠল রক্তিম চোখে তাকিয়ে। ও শাট আপ, বারবার ওই বাস্টারটার নাম মুখে নিবি না। কেন গায়ে লাগে? বিয়ে করতে গিয়ে হারিয়েছেন, আফসোস হয় তাই। আফসোস মেটাতে ওই মেয়েকে মনে রেখে ফোন পাসওয়ার্ড আবারও শেষ করতে পারল না কথা। চোখের কোণে ভেজা ভেজা কিছু ঠেকলো। ঘোলাটে অনুভূত হলো আখি যুগল। নিমিষে ঝাপসা চোখ পরিষ্কার করে বাম চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা উষ্ণ নোনা তরল গড়ালো টুপ করে। রুদ্ধ হলো জবান। মেয়েটার কষ্ট হচ্ছে অজানা কারণে। রৌদ্র একবিংশির চোখের পানি দেখে শিথিল হয়, তবে বিচলিত অন্তঃস্থল। অগোছালো ছটফটে মেয়েটাকে আলগোছে আগলে নিয়ে কপালে কপাল ঠেকায় পরম আবেশে। ধীরে বলে সান্ত্বনা সুরে, 9 সেপ্টেম্বর 2019, দ্যাট ওয়াজ আওয়ার ওয়েডিং ডেট, নাথিং এলস। সময় তখন দুপুর 1:30। অফিস রুম থেকে বেরোলো আদ্র। ইংরেজি ডিপার্টমেন্টে দোতলার করিডোর পেরিয়ে দম্ভ ভরে পা চালিয়ে এগোচ্ছে সিঁড়ির দিকে। ক্লাস শেষ, বাড়ি ফিরছে এখন। পরনে টানটান সাদা শার্ট ইন করা পুরো ফিটফাট প্রফেসর আদ্রিয়ান কাবের আদ্র। পুরো বললে ভুল হবে, একটু এলোমেলো আছে। পরনের ব্লেজার খুলে ধরে রেখেছে হাতে। 2-4টে চুল কপালে বাড়ি খাচ্ছে। সিঁড়ি ডিঙিয়ে নিচে নামলো সে। করিডোরের পথে পার্কিং লটের দিকে এগোতে গেলে চিকন মেয়েলি কণ্ঠে ডাক পড়ল পিছন থেকে। আর আদ্র প্রথমত সাড়া দিল না, দ্বিতীয়বার কানে বাজলো সেই সম্বোধনের সাথে নিজের নাম, আদ্র স্যার। সহসা থামলো আদ্র। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতেই সেই মেয়েটাকে দেখতে পেল। অতি সহজিয়া রমণী। এই তো সেই চেনা, তবে ক্ষণিকে ক্ষণিকে বড্ড অচেনা হয়ে দাঁড়ায়। আদ্র তাকে দেখে দাম্ভিকতা বজায় রেখে কপালে ভাঁজ ফেলল 3 স্তর। শিশির পিটপিট করে এগোয়, সামনাসামনি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে। চিবুক উঁচিয়ে বলে, সরি পিছু ডাকার জন্য। অ্যাকচুয়ালি মেঘা আর সাফাকে ফোনে পাচ্ছি না। কদিন ধরে আসে ইউনিভার্সিটিতে, ওদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, তাই ডাকলাম আপনাকে। জানার ছিল কবে থেকে আসবে ওরা। আদ্রের রাশভারী জবাব, কাল থেকে আসবে। আর ওরা বাড়িতে নেই। কোথায় গেছে? শিশিরের বিচলিত প্রশ্ন। আদ্র চোখ সরু করে। বিরক্ত লাগলেও উত্তর করে, গ্রামে ঘুরতে গেছে, সেখানে নেটওয়ার্ক প্রবলেম, তাই কন্ট্যাক্ট হচ্ছে না হয়তো। তবে কাল থেকে আসবে ওরা। অর এনি কোয়েশ্চেন? গুরুগম্ভীর লোকটার মুখশ্রীতে প্রকাশিত বিরক্তিটুকু শিশির বুঝল বোধ হয়। লোকটা গুরুভার, দাম্ভিক, অহংকারী বললে ভুল হবে না। সাফার মেঘা সবসময় বলে আদ্র অনেক ভালো, খুব কোমল নমনীয়। কেবল ক্লাসে সে এমন গম্ভীর, বাড়তি সময় খুব মোলায়েম। তবে লোকটার ব্যবহারে মোটেও তা প্রকাশ পায় না, মনে হয় না তিনি কোমল। টিচার হিসেবে হলেও শিশির তার সাথে আগ বাড়িয়ে কথা বলেনি কভু। আজ প্রথম এভাবে ডেকে কথা বলল, আর সেদিনটা ছিল অনাকাঙ্ক্ষিত। গলা নামিয়ে মৃদুস্বরে বলল শিশির, নো স্যার। মাথা নামিয়ে ব্যাগ চেপে ধরে পাশ কাটাতে গেলে আদ্র ডাকে আচমকা, এই শোনো। চকিতে ঘাড় ঘোরায় স্নিগ্ধ কোমল রমণী। উত্তরে বলে, জি। নামটা যেন কি তোমার? সেদিন বলেছিলাম। মনে নেই? শিশির। নাইস নেম, আসতে পারো। আর থামলো না মেয়েটা। আদ্র পার্কিং লটের দিকে পা বাড়ায়। আর সে পা বাড়ায় উল্টো পথে। মেঘার সাফার খোঁজ নেওয়ার ছিল কেবলই। ওদের সাথে কন্ট্যাক্ট হয়নি কদিন হলো। কয়েক পা এগোতেই মুখোমুখি হয় ফারিন। ফারিনের সাথে আরও দুজন, ওরই ফ্রেন্ড, বড়লোকের মেয়ে ওরা সবে। শিশিরকে আদ্রের সাথে কথা বলতে দেখেছে ফারিন। অমনি বিছুটি পাতার দলা পড়েছে গায়ে। ক্লাস আর পড়াশোনা এই ব্যতীত ভার্সিটির অন্য কোথাও আদ্রিয়ান কাবের আদ্রের সাথে কথা বলার সাহস নেই কারোর। কথা বলতে গেলেও আদ্র ইগনোর করে চলে। সে কেবল এই ভার্সিটির লেকচারার, সময় করে আসা, ক্লাস নেওয়া আর ছুটির পর চলে যাওয়া ব্যতীত বাড়তি কিছুই তার ব্যক্তিত্বের সীমায় পড়ে না। আজ হিতে বিপরীত। ফারিন শত চেষ্টা করেও কোনোদিন সুযোগ নিতে পারেনি, কথা বলতে পারেনি আদ্রের সাথে। চেষ্টা করলেও রাগান্বিত দৃষ্টির সম্মুখে টিকতে পারেনি। আজ বেশ স্বাভাবিক হয়ে আদ্রের সাথে শিশিরকে কথা বলতে দেখল। রাগে গজগজিয়ে শিশিরের পথ রুখে মুখ বাঁকিয়ে খিটখিটে স্বরে জিজ্ঞেস করলো সোজা সাপটা, কি কথা বলছিলে স্যারের সাথে? শিশির ভ্রুযুগল জড়ো করে পাল্টা শুধোয়, তোমাকে কেন বলবো? জানতে চেয়েছি তাই বলবে? মেঘার সাফার খোঁজ নিচ্ছিলাম। খোঁজ নিচ্ছিলে নাকি সেই বাহানায় স্যারের সাথে ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছিলে? কুৎসিত বাক্যে মুখ কুচকে ছোট করলো শিশির। চাহনি তীক্ষ্ণ করে বলল, হোয়াট আর ইউ টকিং ননসেন্স? ফারিন হাসলো ব্যঙ্গাত্মক। বাকি দুজনের দিকে চাওয়াচাওয়ি করে ঠোঁট বাঁকিয়ে তিরস্কার করে বলল, শুনেছিস তোরা ডিপার্টমেন্টের টপার গার্ল? উফ সরি, লোয়ার ক্লাস গার্ল কিনা।
ক্লাসের বাইরে দ্য মোস্ট হ্যান্ডসাম আদ্রিয়ান কাবির আড্ডের সাথে কথা বলার দুঃসাহস দেখিয়েছে, মানা যায় এটা। শিশির বিব্রত হয়, এই মেয়ে বরাবর অসহ্যকর। এই অসহ্যকর অনুভূতিটা সাভার থেকে ভালোই আয়ত্ত করেছে সে। সহ্য হয় না এই বিগড়ে যাওয়া মেয়েটাকে। আর এই মেয়ে শিশিরকে সহ্য করতে পারে না, কারণ মেঘা আর সাফার সাথে গভীর বন্ধুত্ব আছে শিশিরের, যা ওর সাথে নেই। এই সাধারণ ছোটলোক মেয়েটাকে কি দেখে বন্ধু পাতিয়েছে ওরা কে জানে। বরাবর মেঘার সাফার সামনে শিশিরকে কটাক্ষ করে কথা বলে ফারিন। যতবার বলে ততবারই নিজে লাঞ্ছিত হয়ে ফিরে আসে। সাফা তো আছেই, মুখের ওপর ঝকঝক করে ঠাস ঠাস কথা শোনানোর জন্য। এখন বিরক্তি সমেত স্বাভাবিকভাবে বলল শিশির, যার সাহস থাকে কেবল সেই দুঃসাহস দেখানোর মতো সৎসাহস পায়। মানা বা না মানা সেটা প্রত্যক্ষদর্শীদের ব্যাপার। বাই দ্য ওয়ে, ভুলে যেও না আদ্র স্যার কেবলই আমাদের প্রফেসর, তোমারও আর আমারও। আর তার পাশাপাশি তিনি মেঘা আর সাফার ভাইয়া। আমি কেবলই ওদের ভাইয়ার কাছে ওদের খোঁজ নিয়েছি। বুঝছো আশা করি। এটুকু বলে শিশির পাশ কাটাতে গেল ওদের। ফারেন কটাক্ষ করে বলল তৎক্ষণাৎ, ক্লাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা চেহারার সৌন্দর্য কোনোটাই নেই তোমার কাছে। তোমার দ্বারে বাড়তি কিছু ভাবিও না আমি। শিশির থামল সহসা, পিছু ফিরল একঝাঁক বিরক্তি সমেত। সে নরম তবে ব্যক্তিত্ব সম্পন্ন, কারোর বিদঘুটে তাচ্ছিল্য করে বলা কথা শুনে গায়ে লাগানোর মতো মেয়ে নয় সে। সেই কথার বিপরীতে পাল্টা প্রতিরোধ তার জানা আছে। সাধারণ সে, তবে ভুক্তভোগী নয়। ফারিনের তিরস্কার মোটেও গায়ে মাখল না, ঝেড়ে উঠল, শাট আপ, খবরদার আমার ক্লাস তুলে কথা বলবে না। আর না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, সহ্য করব না বলে রাখলাম। নিজের অকাতে থাকো ফারিন, আমি কিন্তু ছেড়ে কথা বলার মেয়ে নই। সবসময় উল্টাপাল্টা মন্তব্য সহ্য করি তোমার। আর এমনিতেও তোমার ক্লাস আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার থেকে ভালো হলেও সাফা আর মেঘা আমার কাছে এসে তোমার কাছেই যেত। এখান থেকেই বুঝে নাও তুমি কোন ক্লাস থেকে বিলংস করো। ফারিনের মুখখানা চুপসে আসে অগত্যা। শিশির আর দাঁড়ায়নি, কথাগুলো শুনে গটগটিয়ে হাঁটা ধরেছে নিজের পথে। গ্রাম থেকে শহরে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমেছে। শুভ্র গেছিল দুপুরের পর, ফিরেছে ওদের সবাইকে একসাথে নিয়ে। সে গিয়ে রৌদ্রের নাগাল পায়নি, তার আগে বেরিয়ে এসেছে রৌদ্র। এই ছেলের মতিগতি বোঝা বড্ড দায়, কি করে কে জানে। অবশ্য শুভ্র এখন খানিকটা অবগত সিক্রেট মিশন নিয়ে। সেও আজকাল যোগ দিয়েছে সিরাত আর আদ্রের সাথে। সেদিন বাড়ি ফিরেই রৌদ্রের কাণ্ড সিরাতের কানে তুলেছে। দুই ভাই, ওরা তিন ভাই বোন এখন একদল। মেহেরকেও টানা হবে। সাফাটা বোকা, না হলে ওকেও টানা যেত। কিন্তু ওই মেয়ে বুদ্ধু, তার ওপর মুখ পাতলা। বোকার মতো কখন সবটা মেঘার কাছে উগরে দেবে তা সে নিজেও জানবে না। ওর কথা বাদ। সিরাত, আদ্র, শুভ্র আর মেহের, এরা চারটে মিলে মিশনে নেমেছে। বেপরোয়া রৌদ্র আর জেদি মেঘাকে এক করার মিশন। মেঘাকে ছাড়া যাবে না, আর রৌদ্রকে ওকে ছাড়তে দেওয়া যাবে না। রৌদ্র রকচটা, সে কখনো নিজের অনুভূতি প্রকাশ করবে না কারো সামনে। নিজের ইগো দাম্ভিকতা বজায় রেখে অধ্যততা চালাবে সে। এখনও চালাচ্ছে, সেই বিদেশ থেকে ফেরার পর হতেই মেঘার ওপর অপ্রকাশিতভাবে খাটাচ্ছে নিজের অধিকার। এ কদিনে রোদ্রের ভাবগতিক বোঝা হয়ে গেছে ওদের। বইয়ের প্রতি টান জেগেছে বেপরোয়া ছেলের। এই টান কতদূর গড়াতে পারে তাই দেখার পালা। রাতে ডিনার শেষে বাড়ির দুই কর্তা ড্রয়িং রুমে বসে আছেন, গিন্নিরা ব্যস্ত কিচেন গোছাতে। মেঘার সাফা রুমে উঠেছে খেয়ে দিয়ে। কাল ভার্সিটি আছে, পড়াশুনো গুছিয়ে নিচ্ছে টুকটাক। সদর দরজায় বেল বাজল এমতো সময়। ঘড়ির কাঁটা 9টার দৌড়ে। এই সময় কে আসতে পারে। রুবিনা কাবি দরজা খোলার জন্য এগোতে গেলে তোফায়েল কাবির বাধা দিলেন। নিজে গিয়ে খুলে দিলেন দরজাটা। গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে সদরের সামনে, সাথে আরেকজন। তোফায়েল কাবিরকে দেখা মাত্রই দারোয়ান স্বভাবত হেসে পাশের লোকটাকে ইশারা করলেন। ইনি এসেছেন পার্সেল নিয়ে, খুঁজছেন আদ্রকে। তোফায়েল কাবির লোকটার পাশে বিশাল আকারের একটা ফ্রেম মতো কিছু লক্ষ্য করলেন, প্যাকেজিং করা ভালো মতো। ভেতরে কি আছে জানা নেই, লোকটা সাবধানী হয়ে ধরে রেখেছেন সেটাকে। আদ্র আবার কি আনিয়েছে কে জানে। ছেলেকে ডাকা মাত্রই ছেলে ঘর থেকে নিচে নামলো তরতরিয়ে। সদরের বাড়ির লোকটাকে দেখে মুখ ফাঁক করলো, দ্রুত বলল স্বাভাবিক কণ্ঠে, বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে নিয়ে আসুন। দারোয়ানের সহায়তা নিয়ে তাই করলো লোকটা। বড় পার্সেল করা বস্তুটাকে ভেতরে নিয়ে আসা হলো। তোফায়েল কাবির শুধালেন, কি আছে এতে। ওই আমাদের ফ্যামিলি পিকচার, ভাইয়ার বিয়েতে তুললাম না, সেটা ফ্রেমে বাঁধিয়েছি।
সদর বরাবর ডাইনিংয়ের সামনের দেওয়ালটা আগে থেকে ফাঁকা করিয়ে রেখেছে আদ্র। সেখানকার সব ফটো ফ্রেম সরিয়েছে। মূল সদর বরাবর ঠিক সামনে টাঙানো হবে তাদের ফ্যামিলি ফটোটা, যাতে দৃষ্টি কড়া হয় আরও বেশি। প্যাকেজ খোলা হচ্ছে, খুব সাবধানে মুড়িয়ে এনেছেন ফ্রেমটা, বেশ বড়সড়। সাফার মেঘাকে ডাকা মাত্রই ওরা নামলো ছটফটিয়ে। মেঘা টেবিলের দিকে এগোয়, চেয়ার টেনে বসে, গ্লাসে পানি ঢালে খাওয়ার জন্য। সাফা চিকচিক করে শুধায়, এটা আমাদের সেই ফ্যামিলি পিকচার ফ্রেমে বাঁধিয়েছো ভাইয়া? আদ্র এক পলক তাকায়, বুকে হাত গুটিয়ে টান টান দাঁড়িয়ে ফ্রেমটার আনবক্সিং দেখছে সে। চোখ ফিরে আবারও সেদিকে নজর রেখে উত্তর করল, হুম, বেশ ভালো করেছো। আমাদেরও একটা ফ্যামিলি ফটো নেই, থাকলেও ফোন গ্যালারিতে বন্দি হয়ে আছে, ফ্রেমে বাঁধানো নেই একটাও। এটা বেশ বড়সড় করে বাঁধিয়ে ভালোই করেছো। আমি ভালোই করি সব সময়। ফ্রেমটার প্যাকেজিং পুরোপুরি খোলা মাত্রই আদ্র মৃদু হাসলো, হাত নামালো বুক থেকে। একটা হাস্যোজ্জ্বল পরিবার, মাধুর্যময় হাসি সকলের ঠোঁটে। নবদম্পতিকে ঘিরে রয়েছে তাদের পরিবার। ছবিটাতেই চাকচিক্যতা স্পষ্ট। শাহিনা কবির, রুবিনা কবির মুচকি হাসলেন তাদের সংসারের চিত্র দেখে। তোফায়েল কবির, তৌসিফ কবির একপাশে বসে। সাফা ভ্যাট ভ্যাট করে দেখলো, প্রথমে দেখলো নিজেকে, ওর পাশে সায়ান। নিজের ফটো ভালো এসেছে, ফিক করে হাসলো সে। তুড়ি বাজিয়ে হাসি চওড়া করে বলল, ওয়াও, খুব সুন্দর হয়েছে ছবিটা, মেঘা দেখে যা। এ পর্যায়ে মেঘার ছবিটার দিকে তাকানো মাত্রই মুখ গোল করে ফেলল সাফা। সবার দৃষ্টি মেইন ফোকাস সামনে বরাবর হলেও মেঘার ফোকাস তার বাম পাশে। ঘাড় উঁচিয়ে চোখ তুলে বাম পাশে চেয়ে আছে মেঘা। বাম পাশের জন রৌদ্র, রৌদ্রেরও দৃষ্টি নেই সামনে। সেও একইভাবে চোখ নামিয়েছে তার ডান পাশের অনুচ্চ রমণীর পানে, যেন চোখাচোখি হচ্ছে দুজনার। সাফা ভ্যাট ভ্যাট করে তাকায়। মেঘা উঠে আসার আগে বোকা মেয়েটা আচমকা বলে ওঠে ছবিটার দিকে তাকিয়ে, এ কি মেঘা, তুই ওভাবে ভাইয়ার দিকে কি দেখছিস? মেঘা থতমত খেলো, বুঝলো না, কপালে ভাঁজ ফেলে চোখ সূক্ষ্ম করলো। পরক্ষণে সাফা আবার বলে একই স্বরে, ইয়া আল্লাহ, ভাইয়া এটা কি ছবি বাঁধিয়েছো তুমি? মেঘার রৌদ্র ভাইয়া তো গন্ডগোল পাকিয়েছে, ওরা তো নিজেদের দেখতেই ব্যস্ত। শোনা মাত্রই ধক করে ওঠে মেঘা, দ্রুত কদমে এগিয়ে আসে, সচকিতে দৃষ্টিপাত করে ফ্রেমটার দিকে। স্যাত করে ওঠে নিজেদের দিকে তাকানো মাত্রই। ওরা একে অপরের দিকে তাকিয়ে, বাকিরা সামনে পানে। চোখ ছোট হয়ে আসে মেঘার, রৌদ্রের স্পর্শ নিজের কোমরে পাওয়া মাত্রই বিরক্ত হয়ে রৌদ্রের দিকে তাকিয়েছিল সে সময়। আর ঠিক তখনই ক্যামেরার ক্লিক করা হয়েছে। মেঘা কিংকর্তব্য বিমুখ হয় এক মুহূর্ত, ফের সম্বিত ফেরে সাফার কথায়, মেঘা, রৌদ্র ভাইয়া তো ফোকাসে নেই ভাইয়া। আদ্র চাপা স্বরে ধমকালো কাউকে না শুনিয়ে, চুপ বুদ্ধ, যার ফোকাস যেখানে সে সেখানেই তাকিয়ে আছে। তোকেও তো বুঝতে হবে না, যদি আর একটা কথা বলেছিস তো গাঁটটা খাবি বলে রাখলাম। সাফা সহসা চুপসে যায়। মেঘার তার্জব মুখ ভঙ্গিমা দেখে ঠোঁট চেপে হাসি সংবরণ করে আদ্র। শুভ্রহার সিরাতের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। তোফায়েল কাবির কিছু না বুঝে উঠে এসেছেন দেখার জন্য। ছবিটা দেখা মাত্রই পেছনে হাত গুটিয়ে নিলেন তিনি। গুরুগম্ভীর করলেন নিজেকে, গলা ছাড়লেন, বাঁধানোর মতো আর ছবি পাওনি, এটাই পেয়েছো? এটাই ভালো এসেছিল আব্বু। ছবি টাঙানোর জন্য লোকটাকে তাড়া দিল বিলম্ব না করে, আপনি এটা টাঙিয়ে দিন। তাই করলো লোকটা। দ্রুত টাঙিয়ে দিয়ে তিনি তার পারিশ্রমিক নিয়ে চলে গেলেন। মেঘা মাথা নামিয়েছিল লজ্জায়, পিটপিট করে চোখ তুলে আর চোখে তোফায়েল কাবিরকে দেখে আর থাকতে পারল না। গা বাঁচিয়ে সবার নজর থেকে বাঁচতে উপরে উঠল দ্রুত পায়ে। সাফা আদ্রের কাছাকাছি দাঁড়ায়, ছবিটার দিকে তাকিয়ে বুকে এক হাত গুটিয়ে নেয়, অন্য হাত চোয়ালে ঠেকে ভাবুক ভঙ্গিতে দাঁড়ায়, বলে, ভাইয়া কি হলো এটা? আই কন্টাক্ট। তোর মোটা মাথায় ওসব ঢুকবে না। হুম, ঢুকেছে। কি ঢুকেছে জানো? চেয়ে দেখো ছবিটার দিকে। কি দেখছো বুঝলে না? ওয়েট, আমি বোঝাচ্ছি, দেখো ছবিটার দিকে। ভাইয়ার মেহের আপু কাপল, আব্বু আম্মু, মামনি আর বাবাই ওরাও কাপল, সিরাত আপু আর আহিয়ান ভাইয়া ওরাও জোড়া জোড়া, মেঘার রৌদ্র ভাইয়ারও জোড়া আছে, আমার পাশে সায়ান ভাইয়া ছবিতে হলেও আমাদের জোড়া লাগছে, মানে কাপল মনে হচ্ছে আর কি। কিন্তু দেখো পুরো ছবিটার মধ্যে তুমি একলাই বেচারা, সিঙ্গেল ম্যান, কেউ নেই তোমার পাশে। তোমাকে এক কোণে রেখেছে সবাই। ইস ভাইয়া, সো স্যাড, কোনো পার্টনার নেই তোমার। ইস ইস, এজন্যই মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো। বুঝি আমি তোমার কষ্টটা বুঝি, কিন্তু আফসোস বাড়ির কেউ বোঝে না। আর কতদিন সিঙ্গেল থাকবে এভাবে? আদ্র কটমট করে তাকিয়ে আছে। সাফা পাত্তা দিল না, একটু থেমে ঢোক গিলে আবার বলল,
আহারে বেচারা আদ্র ভাইয়া, সিঙ্গেল থাকতে থাকতে শুকিয়ে যাচ্ছ। টেনশন করো না, আমি মামনি আর বাবাইকে বলবো তোমাকে একটা বউ গিফট করতে, কেমন? আমাকে ধন্যবাদ দিতে হবে না, রিটার্ন হিসেবে কয়েকটা চকলেট দিও, তাতেই হবে। যদি বলো তাহলে এক্ষুনি মামনি বাবাইকে। মেয়েটার কথা শেষ করতে পারলো না, আদ্র রেগে মেগে ব্লাস্ট হওয়ার আগেই ঢোক গিলে এক কদম পেছালো। বাকিটুকু শেষ করার জন্য মুখ খোলার আগেই সবার সামনে ওর দিকে তেড়ে গেল আদ্র। টুকটুকির বাচ্চা, আদ্র ভাইয়ার বাচ্চা, আমি তো তোমার ভালোর জন্যই বললাম। মামনি, তোমার ছেলে আমাকে মেরে ফেললো, বাঁচাও।